কয়েক ঘন্টা পর যখন আলোর জ্ঞান ফিরে এলো তখন নিজেকে রুমের ভেতর আবিষ্কার করলো। তখনকার ঘটনা মনে হতেই লজ্জায় নুয়ে গেল। হঠাৎই কিছু একটা ভেবে চমকে উঠল। মানুষটা রেগে আবার চলে যায়নি তো? আলো তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাহিরে ছুটে গেল। শরীরটা দুর্বল হলেও মনের কষ্টের কাছে তুচ্ছ ব্যাপার। ড্রাইভিং রুমে প্রবেশ করতেই চোখ জোড়া শীতল হলো। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলেয়া রহমান নিজ হাতে আদারকে খাবার খাইয়ে দিচ্ছে। আদার ভর্দ ছেলের মতো আরেক মায়ের হাতে তৃপ্তির সাথে খাচ্ছে। আলেয়া রহমান মাঝে মধ্যে গল্প করছে আর ছেলেটার মাথা হাতে বুলিয়ে দিচ্ছেন। আলো এগিয়ে এসে কপাল কুঁচকে বলল, জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেলে? মেয়ের কথা শুনে আলেয়া রহমানের ভুরু কুঁচকে যায়। তিনি কিছু বলতে যাবেন তার আগেই মতিউর রহমান বলে উঠলেন, তোমার মা ভুলে গেলেও তো আর আমি ভুলি যাইনি। এসো মামুনি, আমার পাশে বসো, আজ বাবা তোমাকে খাইয়ে দিবে। আলো মুচকি হেসে বাবার পাশে গিয়ে বসলো। মতিউর রহমান ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। তখন ছায়া নিজের চেয়ার ছেড়ে উঠে এসে বাবার পাশে দাঁড়ায়। তাকে দেখে আলো বিড়বিড় করে বলল, আমার আদরের ভাগ বসাতে চলে এসেছে আরেক ফকিন্নি। ছায়া কিছু না বলে বাবার হাতে খেতে লাগলো। মায়াও তার বাবার দিকে তাকায়। মাহবুব রহমান মুচকি হেসে মেয়েকে খাবার দিতে থাকলেন। নীলিমা রহমান সবার প্লেটে আরো খাবার দিলেন। কতদিন পর পরিবারের সবাইকে হাসি খুশিতে দেখে বুকটা ভরে উঠে। তবে মনের মধ্যে একমাত্র ছেলেটার জন্য হাহাকার করে উঠল। আজ যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে হয়তো এইভাবেই সবার সাথে বসে থেকে হাসি ঠাট্টা করতে করতে খাবার খেত। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি মা তো, তাই এতদিনও নিজের ছেলে বৌমাকে ভুলতে পারেনি। আদারে খাবার খাওয়া শেষ। আলেয়া রহমান শাড়ির আঁচল দিয়ে যত্নের সাথে মুখ মুছে দিলেন। আদার আঁচলে নাক মুখ ডুবিয়ে চোখ বুজে নিল। তারপর অস্পষ্ট স্বরে বলল, আপনার আঁচল থেকে মামা জ্ঞান পাচ্ছি, যেমনটা আমি আমার মায়ের আঁচল থেকে পেতাম। আলেয়া রহমানের চোখ দুটো টলমল করছে। পরম স্নেহে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি তো মাই বাবা, তোমার আরেক মা, আর তুমি আমার ছেলে। আদারের হঠাৎই কি যেন হলো। সে দুহাতে শাশুড়ি মায়ের কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বুজে দেখে উঠল মা। আলেয়া রহমান হেসে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বললেন, হ্যাঁ তোমার মা। এই সুন্দর দৃশ্য দেখে সবার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলোর চোখ দুটো ছলছল করছে। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই এতিম মানুষটাকে সে কিভাবে সুখে রাখবে? কি করলে লোকটার সব কষ্ট মুছে যাবে? সে কি আদৌ পারবে এই মানুষটার সকল কষ্ট লাঘব করতে, নাকি দিন শেষে নিজেই কষ্টের কারণ হবে, যেমনটা এই 1 বছরে হয়েছে? সে কোমায় থাকলেও ব্রেন সজাগ ছিল। লোকটার প্রতিটা কথা শুনতে পেয়েছে। সে না দেখলেও সব কষ্ট, ছটফটানি, আর্তনাদ সবকিছু টের পেয়েছে। আর এই 1 বছর 6 মাসের মধ্যে এটাও বুঝতে পেরেছে এই পচা ছাদটা আগের মতো নেই। এখন এই লোকটাও তাকে চায়। আলো খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে রুমে এলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাতি নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় এসে চুপটি করে বসে থাকলো। আর চোখে উবুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে থাকা স্বামীর দিকে তাকালো। আগে লোকটা হাসপাতালে তার বুকে মাথা রেখে শুয়ে থাকতো, অথচ আজ একা একা ঘুমাচ্ছে। কি নিষ্ঠুর মানুষ! শুনুন, মেয়েটা ডাকে আদার চোখ না মেলে ধীর কণ্ঠে বলল, জি বলুন।
সোজা হন। কেন? আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। সরি ম্যাম, আমার বুক সরকারি নয়। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, তাহলে কি আমি এতদিন সরকারি ছিলাম? উফ, সরকারি নও, আমার ব্যক্তিগত সুখ। ধ্যাত, আপনি কখনো ভালো হবেন না। যান, আপনার কাছে থাকবো না। একথা বলে আলো বিছানা থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই বদমাইশ লোকটার ঘাড়তেরামি করার স্বভাব পার শুধরাবে না। চোখ বুজে কিছুক্ষণ শুয়ে থাকার পর অনুভব করলো সে হাওয়ায় ভাসছে। আলো চমকে উঠে চট করে তাকিয়ে দেখে সে ষাঁড়ের কোলে। আদার বিছানায় সাবধানে আলোকে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ভালোবাসার পরশ এঁকে দিল। পরপর গালে, দুই চোখে, নাকে, থুতনিতে ও ঠোঁটেও চুমু খেলো। আলো লাজুক হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, আমার থেকেও এখন আপনার ঠোঁট বেশি বেয়াদব হয়ে গেছে। আদা ঠোঁটের নিচে থাকা তিলটার ওপর চুমু খেয়ে বলল, কথায় আছে, সঙ্গদোষে লোহা বাসে। আলো সরু চোখে তাকায়। আদা কিছু না বলে অর্ধাঙ্গিনীর নরম বুকের মাঝে মুখ গুজে শুয়ে পড়ল। আলো দু হাতে মাথার চুলে বিলি কেটে দিতে লাগলো এবং এক সময় বলল, কাল আপনার সাথে বাড়ি ফিরতে চাই। আদার বাধ্য ছেলের মতো বলল, ঠিক আছে। আলো জোরে শ্বাস ফেলে দীর্ঘণ্ঠে জানতে চাইল, আপনি কি এখনো এসব দায়িত্ব থেকে করছেন? আদার মুখ তুলে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোমার? জানি না। আদার এগিয়ে এসে মেয়েটার চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আমি যা কিছু করছি সবটাই আমার মন থেকে। আলো মনে মনে হাসলো, তবে মুখে বলল, ও, আপনার মনও আছে? জানতাম না তো। আদার পাশে ঘুরে আলোকে নিজের বুকের ওপর নিয়ে ফিসফিসিয়ে বলল, সময় হোক, আমার কি কি আছে আর নেই সব কিছু প্রমাণ করে দিব। এখন বর্দ মেয়ের মতো ঘুমাও। আলো আর বর্দ, সে তো সুযোগ বুঝে ছাড়ের কালো কুচকুচে কিউট ছোট আঙুলের ওপর চিমটি কাটলো। কতদিন হয়ে গেল ছাড়কে জ্বালানো হয় না। আদা চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, আবার? আলো মুহূর্তে খিলখি করে হেসে উঠল। এতদিন পর আবারও মেয়েটাকে হাসতে দেখে আদা ঠোঁট কামড়ে মৃত চোখে তাকিয়ে থাকলো। সে এই হাসিটা দেখার জন্য যে ভেতরে ভেতরে কতটা ছটফট করছে সেটা মুখে বলে বোঝাতে পারবে না। কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, এইগুলো গোপনেই সুন্দর। পরের দিন সকালে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আধার আলো বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। 3-4 ঘন্টার পর জার্নি করে অবশেষে এসে পৌঁছালো। আলো গাড়ি থেকে নেমে ভেতরে ছুটে গেল। আধার মেয়েটাকে সাবধানে যেতে বলে সে লাগেজ নিয়ে ভেতরে যেতে শুরু করলো। দাদা যান। সোবাহান খান ডাইনিং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন আর নিউজ পেপার পড়ছিলেন। তখন আচমকা চিৎকার শুরু হকচকিয়ে উঠলেন। ফলস্বরূপ হাত থেকে চায়ের কাপড়ে পড়ে গিয়ে ভেঙে গেল। সেদিকে নজর না দিয়া চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। নাত বউকে সুস্থ শরীরে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই চোখ জোড়া ছলছল করে উঠে। তিনি তড়িঘড়ি করে উঠে দাঁড়াতেই আলো ছুটে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো দাদাজান? আমি তোমাকে খুব খুব মিস করেছি। সোবাহান খান মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমাকে ছেড়ে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে পেয়ে অনেক অনেক ভালো আছি। আর আমিও তোমাকে খুব মিস করছি। আলোর চোখ দুটো টলমল করলেও সে গাল ভরে হাসল। তাহমিনা খানকে দেখে কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন মা? তাহমিনা খান গম্ভীর মুখে বললেন, ভালো ছিলাম, কিন্তু এখন কতটা ভালো থাকবো জানা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই তো অঘটন ঘটিয়ে দিলে। আলোর
খারাপ লাগলো সে মুখে প্রকাশ করলো না, কিন্তু তামিনা খানের কথাগুলো ঠিক হজম করতে পারলো না আদার। সে কিছু না বলে রান্নাঘর থেকে অনেকগুলো চায়ের কাপ নিয়ে এসে ফ্লোরের মাঝে আছাড় মারলো। তারপর শান্ত গলায় বলল, নিন, আমিও অঘটন ঘটিয়ে দিলাম। তামিনা খান রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। সোবান খান স্বাভাবিক থাকলেও আলো বড় বড় চোখে সারের দিকে তাকিয়ে আছে। কতগুলো কাপ এক নিমিষে ভেঙে ফেললো। আলো দাদাজানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমার নাতি এত রাগ হলো কবে থেকে? তুমি যবে থেকে কমায় গেছো ঠিক তবে থেকে। আর এটা তো কিছুই নয়, এই বাড়ির অর্ধেক জিনিসই তোমার স্বামীর হাতে ইন্তেকাল করেছে, আবার নিজেই সবকিছু কিনে এনেছে। কবে না জানি এগুলোর মতো আমাকেও তুলে আছাড় মারে। তোমাকে কিছু করলে আমি ওরে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? দাদাজানের কথা শুনে আলো শব্দ করে হেসে উঠে বলল, ঠিক আছে। আদার অনেক আগে রুমে চলে এসেছে আর এসে ঝুড়ি থেকে টুনাটুনিকে রুমের ভেতর ছেড়ে দিল। আসার সময় রহমান বাড়ি থেকে নিয়ে এসেছে। আদা নিজেই লাকেছে খুলে আলো সবকিছু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। তারপর টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না, আগামীকাল থেকে না হয় যাবে। লম্বা শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আলো বিছানার উপর সব পুতুলগুলো নিয়ে বসেছে। এগুলো সব আমার জন্য? স্বামীর কথা শুনে আলোর চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। এইগুলো তার সব পছন্দের জিনিস, বিশেষ করে আকাশি রঙা ইয়া বড় পুতুলটা তার খুব মনে ধরেছে। এই পুতুলটা মনে হয় তার সমান। কিন্তু বাদরটা দেখে ব্রুকুচকে জিজ্ঞেস করলো, এটা কেন নিয়েছেন? আদার তোয়ালে সোফার উপর রেখে বলল, তোমার মতো আরেকজনকে পেয়ে বুঝি খুশি হওনি? আলো বিরক্তিতে বাদর ছুঁড়ে মারল সারের দিকে। তারপর বলল, নিন আপনার আরেক বউকে, আজ থেকে ওটার সাথেই সংসার করবেন। আদা ঠোঁটে কামড়ে হেসে বলল, ছোট বউকে নয়, আমার বড় বউকে প্রয়োজন। আলো কিছু না বলে পান্ডা ডোরেমনকে কাভারের ওপর রেখে দিল আর বড় পুতুলটা বিছানায় রেখেছে। এটা দেখে আদার কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখন কি তুমি পুতুল নিয়ে থাকবে? তো কি পুতুলটা খাওয়ার জন্য নিয়ে এসেছেন? একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে টেস্ট কেমন সেটাও জানা হয়ে যাবে। আলো রাগে দাঁতে দাঁতে পিষল। মেয়েটার রাগান্বিত চেহারা দেখে আদার মনে মনে হাসলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলল, এমনিতেই তুমি সবসময় আকাশি রঙা জিনিসই ব্যবহার করো, সো পুতুলটা কাছে না রাখলেও চলবে। লোকটার কথার মানে বুঝতে পেরে লজ্জায় আলোর গাল রক্তিম হয়ে উঠল। সে মুহূর্তে চেঁচিয়ে উঠে বলল, আপনার মতো অসভ্য পুরুষ আর দুটো দেখিনি। আদার কিছু না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আর আলো রাগে গজগজ করতে করতে আলমারি খুলতেই একটা ঝটকা খেলো। একই সাথে তার মুখ অটোমেটিক হয়ে গেল। সে অবিশ্বাস চোখে তাকিয়ে থেকে কয়েকবার নিচে চোখ কচলিয়ে আবার তাকালো। এত এত আকাশি রঙা ড্রেস শাড়ি দেখে মাথা হ্যাং হয়ে যায় আলো। তবে সে ভীষণ খুশি হয়েছে, মনে মনে অসভ্য লোকটার পছন্দের প্রশংসা করে। সে বেছে বেছে একটা জর্জেট শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সবে ড্রয়িং রুমে প্রবেশ করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎই তার পা জোড়া স্নান হয়ে গেল। সে উষ্টা খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল। এক শাড়ি পরিহিত রমণীর প্রাণে আলো এক হাতে কুচি ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। সামনে রাতকে দেখে হাসি মুখে গিয়েছে বলল, কেমন আছেন ভাইয়া? রাত যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে অস্পষ্ট স্বরে বলল, তুমি তুমি খুব সুন্দর বোম্বাই মরিচ, খুব সুন্দর। আলো কিছু বলতে যাবে তখনই
কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে চমকে উঠল। চট করে পাশে তাকিয়ে দেখে আদা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে কপির মগ গড়াগড়ি খাচ্ছে। আলো হন্তদন্ত হয়ে কাছে এগিয়ে এলে আদার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো থমথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও দোতলায় উঠে গেল। রুমের ভেতর আসতেই আলো স্তব্ধ হয়ে গেল। আদার আলমারি থেকে সব আকাশি রঙা শাড়ি বের করে ফ্লোরে ছুঁড়ে মারছে। তারপর আশেপাশে তাকিয়ে লাইটার খুঁজে বের করে আগুন জ্বালাতেই আলো ছুটে এসে অস্থির গলায় বলল, না না প্লিজ, এমন করবেন না। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, আপনি সেগুলোকে এভাবে জ্বালাতে পারেন না। আদারের চোখ মুখ লাল হয়ে গেছে। সে মেয়েটার চোয়াল শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে আগে কিভাবে চলতে বলেছিলাম? আলো ছটফটিয়ে উঠে বলল, ভুলে গেছিলাম, সরি। আদার আরও কিছু বলতে চেয়েও মেয়েটার চোখের পানি দেখে আর বলতে পারল না। চোয়াল ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেল, আমি তো আপনার জন্য নিজেকে একটু সাজিয়েছিলাম, ভেবেছিলাম আপনি খুশি হবেন, কিন্তু আমি ভুল ছিলাম। আপনার কথা অমান্য করার জন্য সরি। আসলে আমি অতগুলো উপহার পেয়ে খুশি ঠেলায় ভুলে গেছিলাম আপনি আমার শাড়ি পরা পছন্দ করেন না। অহেতুক আপনাকে রাগিয়ে দিলাম, তার জন্য খুব সরি। আলো কথাগুলো বলে চোখের পানি মুছে ফ্লোর থেকে শাড়িগুলো তুলে আলমারিতে গুছিয়ে রেখে দিল। সামনে ফিরতে তাকে আলমারির সাথে চেপে ধরলো আদার। তারপর তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করে বলল, তোমাকে শাড়ি নিয়ে দিয়েছি শুধুমাত্র আমার সামনে পরে থাকার জন্য। দিনে শাড়ি না পরে রাতে পরবে এবং আমার জন্য নিজেকে সাজাবে। আমি এসে দেখব, শুধু আমি দেখব তোমাকে। আলো কিছু না বলে অভিমানের মুখ ফিরিয়ে নিল। আদার ঝুঁকে এসে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর না কেউ বাজে নজরে দেখুক। আমি যা করছি সবটা তোমার ভালোর জন্যই। আমি একজন পুরুষ, তাই অন্য পুরুষের নজর বা চাহিদা বুঝতে পারি। তুমি প্লিজ রাতের সামনে যেও না। ও আমার ভাই হলেও ভালো ছেলে নয়, ছেলে বয় একটা। ওর গার্লফ্রেন্ডের অভাব নেই, আর না বেডরুমে আপত্তি আছে। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তবুও যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো, কারণ তোমাকে নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। আলো সবকিছু বুঝতে পারলেও এ সময় এসব নিয়ে ভাবার সময় পেল না, কারণ লোকটার হাতের ও ঠোঁটের স্পর্শ তার শরীর থরথর করে কাঁপছে। আলো শুকনো ঢোক গিলে দু হাতে স্বামীকে ঠেলে সরাতে চাইল, কিন্তু মানুষটা উল্টো তাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় গেল। আলো কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ তার ঠোঁট জোড়া মানুষটার দখলে। আলো এক মুহূর্তের জন্য ভেবেই নিল আজ আর নিজেকে বাঁচাতে পারবে না। তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে আদার শুধু চুমু খেয়ে শান্ত গলায় বলল, তুমি পুরোপুরি সুস্থ হওনি। সারাক্ষণ ব্যাঙের মতো না লাফিয়ে এখন চুপচাপ রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। একথা বলে আদার চলে গেল। আর আলো লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। আজকাল মানুষটা একটু বেশি পাজি হয়ে যাচ্ছে। আদার খাবার নিয়ে এসে নিজে হাতে আলোকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেও একই প্লেট থেকে খেতে থাকলো। আলো খাবার চিবাতে চিবাতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। ইচ্ছে তাদের জীবন থেকে কতগুলো দিন চলে গেল, সাথে তিনজন কাছের মানুষকেও হারিয়ে ফেললো। এসব ভাবতে ভাবতে আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। আদা চমকে উঠে চোখের পানি মুছে দিয়ে অস্থির গলা জিজ্ঞেস করলো, শরীর খারাপ করছে? মাথা ব্যথা করছে? ডক্টর ডাকবো? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, শরীর ঠিক থাকলেও যে আমার মনটা ঠিক নেই স্যার। আমার প্রিয়
জনদের খুব মনে পড়ছে। তাদের সাথে এমনটা না হলেও পারত। আদার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সেও এই কষ্টটা অনুভব করতে পারছে, কারণ সে তো নিজের পুরো পরিবারকে হারিয়ে ফেলছে। এই মেয়েটা না হয় নিজের মনে দুঃখ কষ্ট তাকে বলছে, কিন্তু সে কিভাবে তার অসহনীয় যন্ত্রণার কথাগুলো বলবে, যেগুলো তাকে প্রতিনিয়ত একটু একটু করে তিলে তিলে শেষ করছে, যার জন্য সে এই মেয়েটাকেও প্রথমে ইগনোর করছে। হৃদয়টা ভালোবেসে ফেললেও সে কখনো স্বীকার করেনি, এমনকি নিজের অবাধ্য অনুভূতি থেকে পালিয়ে বেরিয়েছে। কিন্তু যখন মেয়েটাকে হারাতে বসেছে তখনই নিজের ভুল বুঝতে পেরেছে, আর এতে সে নিজের উপরই ভীষণ রেগে আছে। শুরুতে যদি অতীত না ভেবে মেয়েটাকে একটু আপন করে নিত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ভালোবাসবো না, ভালোবাসবো না করতে করতে ঠিকই তো ভালোবেসে ফেললো। কিন্তু সে কি করতো? চাইলেও কি আর অতীত ভোলা যায়? অজানা কারণে তার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, প্রিয় মানুষকে হারানোর ভয়। অথচ সে না ভালোবেসেও এই অজঘন্য অনুভূতি তাকে অনুভব করতে হয়েছে। তাহলে এখন থেকে না হয় সে ভালোবেসে কষ্ট সহ্য করবে, তারপর যা হবার হোক। তবুও সে আর নিজের অনুভূতি থেকে পালাবে না, কারণ দিন শেষে এই পাগল মেয়েটার কাছে তার সুখ, একটু শান্তি, হয়তো বেশি। আদা শান্ত চোখে আলোর মলিন চেহারার দিকে তাকিয়ে জানতে চাইল, এই আমিটার কাছে থাকতে কোনো রকম সমস্যা নেই তো তোমার? লিসেন, আমি আগের মতো নেই, একটু একটু পরিবর্তন হয়েছি। আর তোমাকে কিন্তু এখন থেকে আমাকে সহ্য করতে হবে। একটু থেমে পুনরায় আওড়ালো, আমার আদর নিতে তোমার কোনো অসুবিধা আছে? আলো মাথা নিচু করে লাজুক হেসে রিনরিনিয়ে বলল, ও। আদার এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তাহলে গতকাল গাড়িতে জ্ঞান হারালে কেন? আমি বাঘ নাকি ভালুক যে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে নিব? আপনার হঠাৎ এই আমিষ রূপটা ঠিক হজম হয়নি, তাই ওই আর কি। আদার হতাশ কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ঠিক আছে ম্যাডাম, বাহিরে থাকাকালীন না হয় আপনার কাছে নিরামিষাহারী হয়ে থাকবো, আর বাড়িতে শুধুই তোমার ব্যক্তিগত পুরুষ।